শেখ হাসিনাকে ডুবিয়েছে যেসব বিষয় তার মধ্যে অন্যতম ছিল তিস্তা। 15 বছরে তিস্তার পানি আনতে না পারার ব্যর্থতা তো ছিলই। তিস্তা নিয়ে কূটনীতিতে ভারত এবং চীন কাউকেই সন্তুষ্ট করতে পারেননি তিনি। চীন এতটাই অসন্তুষ্ট হয়েছে যে গুজব আছে শেখ হাসিনাকে শেষ সরকারি সফরে একদিন আগেই দেশে ফিরে আসতে হয়। তিস্তা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি। উত্তর বাংলার কোটি কোটি মানুষের জীবন মরণ এই নদীর উপর নির্ভরশীল। লক্ষ লক্ষ হেক্টর জমির সেচ, খাদ্য নিরাপত্তা ও জীবিকার উৎস। তিস্তা শুধু একটি নদী নয়, ভৌগোলিক কারণে এই অঞ্চলের ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত দ্বন্দ্ব। আবার বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততায় টানাপোড়েন আরও বেড়েছে। বাংলাদেশকে মাঝখানে রেখে চীন আর ভারতের ঠান্ডা লড়াই চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিস্তা নিয়ে আলোচনা আবারও জোরালো হয়েছে। কারণ বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই পরিকল্পনা শুধু উত্তর বাংলা নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিকেই পাল্টে দিতে পারে। প্রথমে জেনে নেওয়া যাক তিস্তা মহাপরিকল্পনা আসলে কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ। তিস্তা নদী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের 5 জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলের কৃষি নির্ভর করে তিস্তার পানির উপর। কিন্তু শুষ্ক মৌসুমে ভারতের গজলডোবা ব্যারেজের মাধ্যমে তারা পানি আটকে রাখে, ফলে বাংলাদেশ অংশে পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যায়। বর্ষায় আবার অতিরিক্ত পানিতে বন্যা দেখা দেয় তিস্তার দুই পাড়ে। এই সমস্যার স্থায়ী সমাধানে 2019 সাল থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা ভাবা শুরু হয়। প্রকল্পটির পুরো নাম তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। প্রকল্পে কি কি থাকছে? তিস্তার দুই পাড়ে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ, নদী খনন ও ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, দুই পাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর স্থাপন, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা ও মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র ও মেরিন ড্রাইভ নির্মাণ, প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থান। প্রাথমিকভাবে 8,210 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন পুরো প্রকল্প বাস্তবায়নে এর চেয়ে অনেক বেশি অর্থের প্রয়োজন হবে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য লাভ কি কি? বিশ্লেষকরা কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধার কথা বলছেন। প্রথমত, সেচ সুবিধা বৃদ্ধি। যেহেতু নদী খনন করে নদীর নাব্যতা বাড়ানো হবে, ফলে শুষ্ক মৌসুমেও কিছুটা পানি থাকবে। এর ফলে 5.5 লাখ হেক্টর জমিতে সেচের আওতা বাড়বে। উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। অর্থাৎ শুধু উত্তর বাংলার উৎপাদনের মাধ্যমেই পুরো বাংলাদেশের খাদ্য সংকট মেটানো সম্ভব হবে। দ্বিতীয়ত, বন্যা ও বন্যা নিয়ন্ত্রণ। নিয়মিত নদী খনন ও বাঁধ নির্মাণের ফলে বর্ষাকালে আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে। তিস্তার ভাঙনে প্রতি বছর যে ফসলি জমি ও লোকালয় নদীগর্ভে বিলীন হয় তা রোধ করা সম্ভব হবে। একই সাথে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সারা বছর পানি প্রবাহ নিশ্চিত করা সম্ভব হলে এই অঞ্চলের খরার প্রকোপ অনেকাংশে কমে আসবে। তৃতীয়ত, নতুন 170 বর্গ কিলোমিটার জমি পাওয়া যাবে, যা পুরো চট্টগ্রাম শহরের সমান। এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট শহর গড়ে তুলতে চায় চীন। এর ফলে বিপুল সংখ্যক মানুষের বাসস্থান ও কর্মসংস্থান হবে। একই সাথে পুরো প্রকল্প এলাকায় একাধিক পর্যটন কেন্দ্র থাকবে, যা মানুষের বিনোদনেরও সুযোগ করে দেবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। তবে মনে রাখা দরকার, এই প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় শর্ত হলো পানি। শুষ্ক মৌসুমে ভারত যেন তিস্তার পানির ন্যায্য হিস্সা দেয় তা নিশ্চিত করতে হবে। জলাধারে যে পরিমাণ পানি ধরে রাখা হবে তা পুরো প্রকল্পের বিবেচনায় যথেষ্ট নাও হতে পারে। এখানেই ভারতের চাল। তারা আন্তর্জাতিক আইন অনুসারে পানি বন্টন চুক্তি না করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের তথ্য অনুযায়ী শুষ্ক মৌসুমে তিস্তার মোট প্রবাহের প্রায় 85% ভারতের গজলডোবা ব্যারেজের মাধ্যমে তারা নিজেদের দিকে সরিয়ে নেয়। বাংলাদেশ অংশে পানির পরিমাণ দাঁড়ায় মাত্র 15%। কোনো কোনো বছর আরো কম। 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছরের জন্য গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মেয়াদ
2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। তিস্তার জন্য অনুরূপ একটি চুক্তি করার চেষ্টা চলছিল দীর্ঘদিন ধরে। 2011 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এলে 50-50 অনুপাতে তিস্তার পানি বন্টনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটিতে আপত্তি জানান এবং চুক্তি স্বাক্ষর আটকে যায়। সেই থেকে চুক্তিটি আর কার্যকর হয়নি। কেন ভারত বাধা দিচ্ছে? বিশেষজ্ঞরা তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। 1, কৌশলগত নিরাপত্তা উদ্বেগ। তিস্তা প্রকল্পের প্রস্তাবিত স্থানটি ভারতের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের কাছাকাছি। এটি ভারতের মূল ভূখণ্ডকে সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পশ্চিমের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করেছে। ভারতের আশঙ্কা, এই এলাকায় চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। আঞ্চলিক কর্তৃত্ব হারানোর ভয়। বাংলাদেশ এবং চীন যদি যৌথভাবে অর্থনৈতিক উন্নয়নের পথে চলে যায়, তাহলে বাংলাদেশের উপর ভারতের প্রভাব বিস্তার কঠিন হবে। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং মানবাধিকার লঙ্ঘন করে হলেও পানি আটকে রেখে বাংলাদেশকে চাপে রাখতে চায় ভারত। 3, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি তিস্তার পানি অন্য দেশকে দিতে রাজি নয়। তারা মনে করে বাংলাদেশকে তিস্তার পানি দিলে পশ্চিম বাংলার কৃষিকাজ ব্যাহত হবে। বাংলাদেশে গত 15 বছর একটানা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তাদের সাথে ভারতের ভালো সম্পর্ক বলে মনে করা হতো। কিন্তু সেই আওয়ামী লীগ 15 বছরে ভারতের কাছ থেকে তিস্তার পানি আনতে পারেনি। এই অবস্থায় চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেরি করে আর কোনো লাভ নেই। শুষ্ক মৌসুমে ভারত পানি প্রবাহ কমিয়ে দিলে ভরা মৌসুমে ধরে রাখা পানির মাধ্যমেই উত্তর বাংলার সেচ সমাধান করতে হবে। আর তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। শুষ্ক মৌসুমে এই খালগুলোও পানি সমস্যা সমাধানে কিছুটা ভূমিকা রাখতে পারে। যদিও পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, গঙ্গা চুক্তি এবং তিস্তা প্রকল্প নিয়ে টেকনিক্যাল কমিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তবে তিনি স্পষ্ট করেই বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এখনো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে কিনা তাও নিশ্চিত নয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এর মধ্যে ভারতে গেছেন। ডিসেম্বরের আগে পানি নিয়ে দুই দেশের আরো কয়েকবার বৈঠক হবার কথা আছে। তবে সমাধানের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। 55 বছরে যে সমস্যার সমাধান হয়নি তা আর 5-6 মাসেও হবে এমনটা বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কাজেই একমাত্র সমাধান চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া। চীন 2019 সাল থেকেই তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখিয়ে আসছে। বাংলাদেশও প্রাথমিকভাবে এতে সম্মতি দিয়েছিল। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার চায়না প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা শেষ করেছে। 2020 সালের আগস্টে প্রায় 8,210 কোটি টাকার প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবও ইআরডিতে জমা দেয় তারা। একই সাথে চীন সরকার এই প্রকল্পের জন্য সহজ শর্তে ঋণ দিতে আগ্রহী বলে জানা গেছে। কিন্তু এত কিছুর পরেও 2024 নির্বাচনের আগে শেখ হাসিনা সরকার প্রকল্পটি দীর্ঘায়িত করে। 2022-এর শেষ দিকে তৎকালীন চীনা রাষ্ট্রদূত লি জিমিং মন্তব্য করেন, তিনি ব্যক্তিগতভাবে কনসার্ন যে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকার বাইরের চাপে অবস্থান পরিবর্তন করে কিনা। পরোক্ষভাবে ভারতের দিকে তিনি ইঙ্গিত করেছিলেন। শুধু তাই নয়, 2024-এর নির্বাচনের পর দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনা ভারতকেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলেন। যুক্তি হিসেবে তিনি বলেন, যেহেতু ভারত তিস্তার পানি আটকে রেখেছে, সেহেতু তারাই প্রকল্প করলে পানির প্রবাহ নিশ্চিত হবে। ভারত সফরের মাত্র 2 সপ্তাহ পর শেখ হাসিনা চীন সফরে যান। এই সফর নিয়ে নানা গুজব আছে। কেউ কেউ বলেন, চীন সফরে প্রত্যাশিত অর্থায়ন এবং সম্মান পাননি শেখ হাসিনা। সফরের কর্মসূচির আগেই দেশে ফিরে আসেন তিনি। শেখ হাসিনার বিদায়ের পর তিস্তা নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অগ্রাধিকারের অন্যতম হলো তিস্তা প্রকল্প। বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তবে গত 15 বছরে বাংলাদেশের প্রশাসন ও নীতি নির্ধারণী মহলে ইন্ডিয়া ফার্স্ট নীতি গড়ে উঠেছিল। অনেক ঊর্ধ্বতন আমলা ও নীতি নির্ধারক ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। এই কাঠামোর বাইরে চীন বা অন্য কোনো শক্তির সঙ্গে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন তাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি সরকার উত্তরবঙ্গের ভাগ্য উন্নয়ন চাইলেও আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে আছে তিস্তা প্রকল্প।
কিন্তু তিস্তা প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক দক্ষতা ও উন্নয়নের স্পৃহার প্রমাণ। এক পাশে ভারত, অন্য পাশে চীন, দুই পরাশক্তিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ। শেখ হাসিনার মতো ধরি মাছ নাছুই পানি করে প্রকল্পটিকে ক্রমাগত ঝুলিয়ে রাখলে দেশের মানুষও উন্নয়ন বঞ্চিত হবে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়েও নতজানু হয়েই থাকতে হবে বাংলাদেশকে।